Hello viewers, I am Sanur Hussain. Today I will discuss with you how to change passage narration. প্রথমেই প্রশ্ন আসে প্যাসেজ ন্যারেশন বলতে আমরা কি বুঝি। আমরা যেমন একটা প্যাসেজ বলতে কতগুলো সেন্টেন্সের সমষ্টিকে বুঝি, অনুরূপভাবে প্যাসেজ ন্যারেশন দ্বারা মাল্টিপল স্পিচের কম্বিনেশনকে বোঝায়। A passage narration is a combination of multiple speeches. It can be either in direct narration or indirect narration. আমরা যখন কারো উক্তি হুবহু প্রকাশ করি তখন সেগুলোকে আমরা বলি ডাইরেক্ট নারেশন। লায়ন এবং মাউসের মধ্যে যে কথোপকথন কোনো রূপ পরিবর্তন না করে অবিকল এখানে তুলে ধরা হয়েছে, এটা হলো ডাইরেক্ট ন্যারেশন। আবার দেখো, আমরা যদি এইটা পরিবর্তন করে অন্য কারো মাধ্যমে বর্ণনা করি তাহলে সেটা হবে ইনডাইরেক্ট নারেশন। যেমন এখানে দেওয়া আছে, দ্য লায়ন রোল্ড অ্যান্ড আস্কড হাউ হি ডেয়ার্ড ওয়েক হিম আপ, হি অ্যাডেড দ্যাট হি উড কিল হিম ফর দ্যাট। দ্য মাউস ক্রাইড অ্যান্ড রিকোয়েস্টেড দ্য লায়ন টু লেট হিম গো, হি অ্যাডেড দ্যাট হি হ্যাড নট মিন টু ওয়েক হিম আপ। এখানে দেখো আরেকজনের মাধ্যমে বর্ণনা করা হয়েছে, এটা হলো ইনডাইরেক্ট নারেশন। আমরা প্যাসেজ নারেশন ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করার সময় বেশ কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, খেয়াল করতে হবে। প্রথমেই যেটা খেয়াল করতে হবে, সমস্ত প্যাসেজ পড়ে স্পিকার এবং পারসন স্পোকেন টু, যে কথা শুনছে লিসেনার, তাকে খুঁজে বের করতে হবে। এবং সম্ভব হলে আমরা রিপোর্টিং ভার্বটা নাউন দিয়ে শুরু করব। অনেক সময় দেখা যায় প্রোনাউন দিয়ে আমাদের শুরুর পিচটা থাকতে পারে, আমরা চেষ্টা করব আমরা নাউন দিয়ে এটা শুরু করতে। প্যাসেজের মধ্যে কোথাও যদি নাউনের উল্লেখ থাকে তাহলে আমরা নাউন দিয়েই শুরু করব। তারপরে সেন্টেন্সগুলোর মুড বা ক্রিয়ার ধরন শনাক্ত করতে হবে। মুড প্রধানত তিন রকমের। ইন্ডিকেটিভ মুড, যেগুলো দ্বারা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে নির্দেশ করে, যেমন মিশেল ওয়াজ দ্য গ্রেটেস্ট মিউজিশিয়ান অথবা হোয়ার আর ইউ গোয়িং। আবার ইম্পারেটিভ মুড, ইম্পারেটিভ মুড দ্বারা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, প্রপোজাল ইত্যাদি প্রকাশ পেতে পারে, যেমন গিভ মি আ পেন অথবা লেট হিম গো। সাবজাংটিভ মুড, সাবজাংটিভ মুড দ্বারা মূলত কন্ডিশনাল বোঝায়, ইফ ইউ কাম আই উইল গো, ইফ দে ওয়ার ইন আমেরিকা দে কুড নট এসকেপ ফ্রম ইট। রিপোর্টিং ভার্ব সেইড অথবা সেইড টু মাঝে বা শেষে থাকলেও ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় তাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে। দেখো, ইউ লুক আ লিটল বিট লাইক মাই মাদার, জেরি সেইড টু দ্য অথরেজ, স্পেশালি ইন দ্য ডার্ক বাই ফায়ার। খেয়াল করে দেখো, এখানে জেরি সেইড টু দ্য অথরেজ বাক্যের মাঝখানে আছে, কিন্তু আমরা যখন উত্তর লিখব তখন আমাদেরকে শুরুতে লিখতে হবে। জেরি টোল্ড দ্য অথরেজ দ্যাট শি লুকড আ লিটল বিট লাইক হিজ মাদার, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। কোনো বক্তার পরপর একাধিক উক্তি বা স্পিচ থাকলে দ্বিতীয় বা তৎপরবর্তী উক্তিগুলির ক্ষেত্রে অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেইড, অ্যাগেইন সেইড ইত্যাদি ব্যবহার করতে হয়। কিন্তু যদি দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স পরপর থাকে সেক্ষেত্রে দ্বিতীয়টির ক্ষেত্রে অ্যাগেইন আস্কড লিখতে হয়। আবার একটা অ্যাসার্টিভ আর একটা ইন্টারোগেটিভ অথবা একটা ইন্টারোগেটিভ আর একটা অ্যাসার্টিভ এরকম যদি ভিন্ন ধরনের সেন্টেন্স হয় সেক্ষেত্রে দ্বিতীয়বার অলসো দিয়ে লিখতে হয়। বাক্যটা খেয়াল করো, হি সেইড আই ক্যান চপ সাম উড টুডে, আই শ্যাল কাম অ্যাগেইন টুমরো। দুইটি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে আমরা প্রথমটা যথারীতি লিখব হি সেইড দ্যাট হি কুড চপ সাম উড দ্যাট ডে। তাহলে পরবর্তীটা আমরা যখন লিখব তখন আমরা ইউজ করব অ্যাডেড দ্যাট। তাহলে আমরা সেইডের পরিবর্তে লিখব অ্যাডেড। হি অ্যাডেড দ্যাট হি উড গো অ্যাগেইন দ্য নেক্সট ডে। রিপোর্টেড স্পিচে ইয়েস অথবা নো থাকলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় যথাক্রমে ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং নো এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করতে হয়। রাইমা সেইড টু রিমি, আর ইউ গোয়িং টু চট্টগ্রাম টুমরো? নো, আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন সেইড রিমি। এখানে নো আছে, আমরা প্রথম বাক্যটা যথারীতি ইন্টারোগেটিভের নিয়মে করব, আর নো এর পরিবর্তে যখন আমরা ওই অংশের উত্তর লিখব তখন আমরা লিখব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। রাইমা আস্কড রিমি ইফ শি ওয়াজ গোয়িং টু চট্টগ্রাম দ্য নেক্সট ডে। তাহলে প্রথম অংশটার উত্তর আমরা সাধারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মেই কিন্তু লিখলাম। তারপরে নোর পরিবর্তে আমরা লিখব কি, রিমি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট শি হ্যাড চেঞ্জড হার ডিসিশন।
ডাইরেক্ট স্পিচে স্যার ম্যাডাম থাকলে ইনডাইরেক্ট নারেশনে পরিবর্তন করার সময় স্যার ম্যাডাম এগুলোর পরিবর্তে রেসপেক্টফুলি ব্যবহার করতে হয়। তাহলে দেখো আমরা স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি ব্যবহার করব। তাহলে আমরা কি লিখব? ইয়েসের জন্য রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং স্যারের জন্য রেসপেক্টফুলি। তাহলে লিখব শি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি। ডাইরেক্ট স্পিচে অনেক সময় অ্যাড্রেস করা হয়, ব্রাদার, ফ্রেন্ড, আঙ্কেল ইত্যাদি ব্যবহার করে অ্যাড্রেস করা হয়। যদি অ্যাড্রেস করা হয় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ এবং তারপরে ব্রাদার, ফ্রেন্ড, আঙ্কেল এই শব্দগুলো ব্যবহার করে আমরা ইনডাইরেক্ট নারেশন শুরু করব। আর ইউ হাংরি ফ্রেন্ডস সেইড দ্য শ্রুড ম্যান। তাহলে ফ্রেন্ডস আছে এখানে, ফ্রেন্ডস বলে সম্বোধন করেছে। তাহলে আমরা লিখব অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস দ্য শ্রুড ম্যান আস্কড ইফ দে ওয়ার হাংরি। তাহলে দেখো ফ্রেন্ডসের পরিবর্তে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস বসলো, তারপরে দ্য শ্রুড ম্যান আস্কড নিয়ম অনুসারে, তারপরে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ, আর এটার পরিবর্তন করে হলো কি দে ওয়ার হাংরি। ডাইরেক্ট স্পিচে বাই আল্লাহ, বাই জব, বাই গড, বাই মাই লাইফ ইত্যাদি যদি থাকে তাহলে লিখতে হবে সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই জব, সোয়ারিং বাই গড, অথবা বাই হিজ লাইফ, বাই হার লাইফ ইত্যাদি দিয়ে পরিবর্তন করতে হবে। যেমন দেখো বাই মাই লাইফ হি রিপ্লাইড আই উইল নট লিভ ইউ। তাহলে বাই মাই লাইফ জীবনের শপথ দিয়ে বলছে, তাহলে আমরা কি লিখব? সোয়ারিং বাই হিজ লাইফ। হিজ কেন হলো? এই মাই মানে এই হিকে বুঝিয়েছে, তাহলে এই মাই হি অনুসারে পরিবর্তন হয়ে হিজ লাইফ হয়ে যাবে। তাহলে সোয়ারিং বাই হিজ লাইফ হি রিপ্লাইড দ্যাট, আই মানে হি, তাহলে হি উড নট লিভ, ইউ দ্বারা যাকে বুঝাবে সেইটা হবে হিমও হতে পারে, হারও হতে পারে। ইনডাইরেক্ট নারেশনে ইনভার্টেড কমা এর বাইরে কোনো ফ্রেজ বা ক্লজ থাকলে তা অপরিবর্তিত অবস্থায় বসে। এক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত অংশ থাকলে তা বাক্যের শুরুতে লেখাই বেশি ভালো। আর ইউ ব্রাদার্স আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য বয়েজ। এই যে টার্নিং টু দ্য বয়েজ এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল অংশ, ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে। তাহলে আমরা উত্তর লেখার সময় এটাই শুরুতে লিখতে হবে, টার্নিং টু দ্য বয়েজ কমা তারপরে দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড ইফ, এটার পরিবর্তন করে হবে ইফ দে ওয়ার ব্রাদার্স। ডাইরেক্ট স্পিচে যদি থ্যাংক ইউ থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশন করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে। যেমন দিশা সেইড টু মি থ্যাংক ইউ, তাহলে আমরা কি লিখব? দিশা সেইড টুর পরিবর্তে থ্যাঙ্কড, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো মি, এটা লিখব। তাহলে লিখব দিশা থ্যাঙ্কড মি। ডাইরেক্ট স্পিচে গুড বাই থাকলে ইনডাইরেক্ট নারেশন করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস বেইড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট প্লাস গুড বাই বসবে। ওকে, যেমন দেখো শি সেইড গুড বাই মাই ফ্রেন্ড, তো এখানে অবজেক্ট কিন্তু মাই ফ্রেন্ড, তাহলে এটা কি হয়ে যাবে? হার ফ্রেন্ড হয়ে যাবে। যে শি সেইডের পরিবর্তে বেইড, তারপরে কাকে জানালো? হার ফ্রেন্ডকে, হার ফ্রেন্ড, তারপর গুড বাই, শি বেইড হার ফ্রেন্ড গুড বাই। ডাইরেক্ট নারেশনে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকলে ইনডাইরেক্ট নারেশন করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস উইশড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট প্লাস গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এই ফ্রেজগুলো বসবে। যেমন দেখো আই সেইড টু হিম গুড মর্নিং, তাহলে কী হবে? আই উইশড হিম, আই উইশড হিম গুড মর্নিং। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই, সেইড টুর পরিবর্তে উইশড, অবজেক্ট হলো হিম, তারপরে এই ফ্রেজটা গুড মর্নিং। রনি সেইড টু রবিন হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ। Robin said, it is tough for me to leave bed early. Alas, it is a bad habit, said Ronnie. If you leave bed early, you can enjoy sound health. Follow my advice. তো আমাদের প্রথম কাজ হলো স্পিকার এবং লিসেনার খুঁজে বের করা। স্পিকার হলো রনি আর লিসেনার হলো রবিন, আমরা একটা খুঁজে পেলাম। তারপরে এবার আমরা রিপোর্টিং ভার্ব দিয়ে প্রথম অংশটা লিখব। কি লিখব আমরা? যে রনি আস্কড রবিন, কি লিখব? রনি আস্কড রবিন হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ। তাহলে হোয়াই আছে, ইফ কিন্তু লিখব না, হোয়াই লিখব। হোয়াই, তারপরে সাবজেক্ট হলো ইউ, ইউ মানে রবিনকে বুঝিয়েছে, তাহলে হি, আর ডোন্টের পাস্ট টেন্স ডিডন্ট গেট আপ আর্লি ফ্রম স্লিপ, তারপরে ফুল স্টপ হবে, কিন্তু ইনভার্টেড কমার মধ্যে প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটা কিন্তু উত্তর লেখার পরে ফুল স্টপ হয়ে যাবে। অর্থাৎ আমার এই প্যাটার্নটা কিন্তু এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্ন
হয়েছে। রবিন উত্তর বলল, ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। তাহলে আমরা কি লিখব? এই যে উত্তর দিলে লিখতে হয় রিপ্লাইড, তাহলে আমরা লিখব রবিন রিপ্লাইড দ্যাট ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। ইট ইজ, ইট থার্ড পারসন, এর কোনো পরিবর্তন হলো না। ইজের পাস্ট টেন্স ওয়াজ হলো। ইট ওয়াজ টাফ ফর মি, মি মানে হলো রবিন, তাহলে হিম হয়ে যাবে এটা। হিম মানে রবিনকে বুঝাবে, হিম টু লিভ বেড আর্লি। এবার রনি কি বলছে? অ্যালাস ইট ইজ আ ব্যাড হ্যাবিট। তাহলে এটা কিন্তু দুঃখ বুঝিয়েছে, দুঃখের বিষয় বুঝিয়েছে। তাহলে লিখবো রনি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট। তারপরে লিখবো ইট ওয়াজ আ ব্যাড হ্যাবিট। ইট ওয়াজ আ ব্যাড হ্যাবিট। তারপরে দেখো তার কিন্তু আরও একটা স্পিচ রয়ে গেছে। আমরা সেকেন্ড টাইম লিখতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্স দুইবার হলে হি অ্যাডেড দ্যাট লিখতে হয়, তো আমরা হি অ্যাডেড দ্যাট লিখবো। দেখো এটা কিন্তু কন্ডিশনাল, এটা কন্ডিশনাল। তো আমরা অ্যাডেড দ্যাট লিখেছি, দ্যাটের পরে আবারও ইফ লিখবো। তার চেয়ে বরং আমরা এই পরের অংশটা আগে লিখি, তারপরে ইফের অংশটা লিখি। তাহলে ইউ মানে হলো রবিন, তাহলে এখানে হি লিখলাম। তারপরে ক্যানের পাস্ট টেন্স কুড, মানে হি কুড এনজয় সাউন্ড হেলথ। দেখো হি কুড এনজয় সাউন্ড হেলথ। তারপরে আমরা ইফের এই অংশটা লিখি। ইফ, ইউ মানে রবিন, তাহলে হি, আর ওখানে লিভ আছে প্রেজেন্ট টেন্স, তাহলে হয়ে গেল লেফট বেড আর্লি। তারপরে তার আরও একটা বাক্য আছে যেটা দিয়ে উপদেশ দিয়েছে। এবার লিখবো হি অলসো অ্যাডভাইসড হিম। হি অলসো অ্যাডভাইসড হিম। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে টু ব্যবহার করতে হয় ইনভার্টেড কমা তুলে দিয়ে, তো টু লিখলাম। তারপরে কি ফলো মাই অ্যাডভাইস মানে হলো রনির অ্যাডভাইস, তাহলে হয়ে যাবে হিজ অ্যাডভাইস। তো বন্ধুরা আমরা এভাবে প্যাসেজ নারেশন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারি। বন্ধুরা আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে আগামী দিন। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।